থেকে স্টার্ট করছি। আর আজকে হতে চলেছে একটা সানডে ব্লগ। আর আজকে খুব স্পেশাল একটা ব্লগ, তার কারণ আজকে বাড়িতে একটা খুব স্পেশাল রান্না হচ্ছে। তো সেই রান্নাটা হচ্ছে আজকে বিরিয়ানি বানানো হচ্ছে, যদিও বা এগ বিরিয়ানি। আর এগ বিরিয়ানিটি বানাচ্ছি আমি, মানে মায়ের ইনস্ট্রাকশানে। আমি তো নিজে অত ভালো পারি না, মা আমাকে সমস্ত কিছু ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছে, মা একটু হাত লাগায়নি, সব আমি করেছি। হ্যাঁ, তার মানে এই নয় যে কাটা কুটা ওগুলো মা কালকে রাত্রিবেলা সব করে আমাকে রেডি করে দিয়েছিল, কারণ অত কাজ আমি একা এত করতে পারি না। আর মা কেটে কুটে পেঁয়াজ আলু ঠালু এগুলো সব রেডি করে দিয়েছিল। বাবা সকাল থেকে অনেকটা খেটেছে, আমি শুধু টুংটুং করে খুন্তিটা নাড়িয়েছি। তো যাই হোক, আজকে দুপুরবেলার এটাই লাঞ্চ, এগ বিরিয়ানি। তার কারণ চিকেন বা মাটন এগুলো কোনো বিরিয়ানি করলাম না, যেহেতু আমার দিদা আছে, দিদা চিকেন মাটন কিছুই খায় না, এগটা খায়। তো সেই জন্য আমরা যদি খাবো আর দিদা খেতে পারবে না, দিদা এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো তাই জন্য প্ল্যান করলাম, মাই বললো বলে এগ বিরিয়ানি বানা, বরঞ্চ চিকেনটা বাইরে থেকে কিনে নিচ্ছি, চিকেনটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এগ বিরিয়ানি শুধু হলে আর চিকেন আমার লাগে না, যেহেতু চিকেনের ভক্ত আমি নই, তবুও চিকেনটা আনিয়েছি বাইরে থেকে, মানে যেটা আমরা যেখান থেকে হোম ডেলিভারি নিই সেখান থেকেই আমাদেরকে চিকেন বিরিয়ানি চিকেন কষা করে পাঠিয়ে দিয়েছে, একদম সুখা সুখা। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আর লেট করব না, ঝটপট রান্নাঘরে ঢুকি। রান্নাঘরের অনেক টুকুর টুকুর কাজ আছে, প্রিপারেশনগুলো করতে থাকি, কি হয় না হয় সব কিছুই তো শেয়ার করবো তোমার সাথে, দেখতে থাকো। তো প্রথমে এখানে বিরিয়ানিটা করার জন্য অ্যাজ ইট ইজ আমাদের বাঙালির ইমোশন, সেটা হচ্ছে আলু। বিরিয়ানির আলুগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার, বিরিয়ানিতে আমার আলু আর ডিম এই দুটো জিনিস যদি না থাকে না, সে চিকেন বিরিয়ানি হোক মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানিতে তো এগ মাস্ট, বাট চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানিতে আলুটা ঠিক আছে, বাট ডিমটাও আমার তার সাথে চাই। তো সেই জন্য এখানে এগ বিরিয়ানি করছি বলে এই আলুটা ভেজে ডিমটাকে কষিয়ে নিলাম। তারপর এখানে ভাতটা বাবা সকালবেলা না করে রেখেছিল, কেন কি ওই মানে একদম ঝরঝরা ভাত আমি একদম করতে পারি না, তো সেটা বাবা করে মাঠটার গলিয়ে একদম ঝরাতে দিয়ে দিয়েছিল। তো এই যে এখন আমি এখানে এইটা বিরিয়ানিটাকে সাজাতে বসে গেছি। প্রথমে একটু করে ভাত দিচ্ছি, তারপরে আলু সাজাচ্ছি, তারপরে ডিম সাজাচ্ছি, তারপরে একটুখানি ওই দুধের, তারপরে কেওড়া গোলাপ জলের একটা লিকুইড আর কি আমি রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটাকে দিচ্ছি। আর বাবা তার মধ্যে একটু করে ঘি নুন চিনি আর দিয়ে বাবা দিচ্ছে, কেন কি আমি এইগুলো করছি, বাবা ওই পাশে ওইগুলো করছে। আর সত্যি কথা বলতে বিরিয়ানি সাজানোতে না দুজন লাগেই মোটামুটি, একা হাতে হয় না। এবার যাদের উপায় নেই তারা করে 14 বার। তো সেই জন্য আমার এখানে বাবা হেল্প করে দিচ্ছিল বলে আমার খুব একটা অসুবিধা হয়নি। তো এখানে দেখো এই যে আলুগুলো দিয়ে সাজাচ্ছি। আর বেরেস্তা মানে হচ্ছে যেটা পেঁয়াজ ভাজাটা, সেগুলোকেও আবার একটু একটু করে সাজিয়ে মানে প্রত্যেকটা জিনিস লেয়ারে লেয়ারে সবাই আমরা জানি। তো সেটাই বলছিলাম, এই বিরিয়ানির আলু আর ডিম এটা আমার কাছে না মাস্ট, মানে যতই মাংস থাকুক না কেন, তো আলু আর ডিমটা আমার একদম খুব ভাবেই লাগে বিরিয়ানিতে প্রয়োজন। তো যাই হোক, এইগুলো দুপুরবেলা খাবো বলে ওই জন্য এত তাড়াতাড়ি করে প্রিপারেশন করছি। বেসিক্যালি অনেক সময় আমরা এরকমও করি, দুপুরবেলা প্রিপারেশন করে দমঠম করে রেখে দিই, রাত্রিরে ডিনারে খাই। তো এটা তা করে নিয়ে এটা দুপুরেই খাবো বলে বানাচ্ছিলাম। আনুন দিও না, 4টে ডিমই দিয়ে দিলাম একসাথে। আলু 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 মাখিয়ে দেবো না, মনে আছে মা একবার ডিম বিরিয়ানি বানিয়েছিল, সব পচে দুঃখ হয়ে গেছিল খাবো বলে। হয়েছে হয়েছে হয়েছে, বেরেস্তা দে, ভুলেই যাচ্ছে ওটা। হয়েছে, ছেড়ে দে। মশলা দাও, হওয়াতেই হবে, কোনো আর বার করবো না কিচ্ছু, এটা হবে না, ভাত উঠছে উঠবে। তো চলো ফাইনালি আমি
ওভেনে এখন বসিয়ে দিলাম আর কি বিরিয়ানিটা। তো মোটামুটি 45 মিনিট মতন দমে বসালেই যথেষ্ট, বিরিয়ানি কিন্তু হয়ে যাবে আর আমাদের রেডি হয়ে যাবে। তো এইখানে আমরা না ডাবল এরকম দিয়ে ঝিক দিয়ে গ্যাসের মধ্যে বসাই, ডিরেক্ট গ্যাসের মধ্যে বসাই না, তার কারণ তলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে অনেকটাই বেশি, সেই জন্য। আর এখানে দেখো গরম গরম বিরিয়ানি সবার প্লেটে সার্ভ হয়ে যাচ্ছে। আর এই যে বলেছিলাম আগেই যে চিকেনটা আমরা বাইরে থেকে আনিয়ে নিচ্ছি, হোম ডেলিভারি থেকে নিয়েছি। তো চিকেনটার কালারটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর স্বাদিষ্ট হয়েছে, বাট খেতেও না ঠিক সেই লেভেলেরই হয়েছে। খুব 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 সুন্দর লাগছিল, মানে মনেই হচ্ছে না যে এগ বিরিয়ানি শুধু খাচ্ছি উইথআউট চিকেন। চিকেনটা নিয়ে যখন খাচ্ছি মনে হচ্ছে এগ বিরিয়ানি উইথ চিকেন চাপ খাচ্ছি। খুব সুন্দর টেস্ট করেছে চিকেনটার। তো সেটাই এনজয় করছিলাম দুপুরের লাঞ্চটা সবাই মিলে। খুব ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে। চিকেন বাদ দিয়ে বলবে, চিকেন আমার নয়। মামন এই প্রথম বিরিয়ানি করলো, মামনের হাতে বিরিয়ানি প্রথম খাচ্ছি, হেভি হয়েছে। আরেকদিন মটন বিরিয়ানি মামনকে পারবো না অত খায় না, তখন আবার বলবো ওটা কেমন হয়েছে। ওটা তুমি রান্না করবে, আমায় খাওয়াবে। এখন সামনে একটা শুভ দিন আসছে, তো ওই জন্য একটুখানি রান্না করাচ্ছি। যেন মনে হচ্ছে পারি না, একটু রান্না করে করে আমিও তো একটু খাবো, শ্বশুর বাড়ির লোকই তো খাবে, আমরা তো আর খেতে পারবো না। ওই জন্য আমি বলছি করে একটু খাওয়া। চাপ নেই, শ্বশুর বাড়ির লোকের যখন রান্না হবে তোমারও রান্না হবে। আমি কি আসা যাওয়া করবো না? না আমি খাওয়াবো না, না আমি একা খাবো। মানুষ করে একদম রেডি একটা মেশিন পাঠিয়ে দেয় শ্বশুর বাড়িতে, ওই কারণেই, বুঝেছেন তো? ওই জন্যই আমি বললাম যে একটু করে খাওয়া, এরপর তো শ্বশুর শাশুড়ি খাবে, আমি তো আর খেতে পারবো না, ওই জন্যই একটু করলাম। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। ব্যাস, তোমার আর বেশি রিভিউ দিতে হবে না, হয়েছে? আমার মেয়ের রান্না ভালো হয়েছে। তো চলো, দুপুরবেলা তো খুব সুন্দর আজকে লাঞ্চ করলাম, করে টোরে একটু ঘুমিয়েও গেছিলাম। তো এখন উঠলাম আর কি। তো চলো, আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হলো আমার কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম যেটাতে আমার ওয়েডিং শাড়ি কালেকশনসগুলো আমি দেখিয়েছিলাম, মানে যেগুলো আমি আমার বাড়ির থেকে নিচ্ছি। তো আজকে আরও কিছু ওয়েডিং শাড়ি আছে যেগুলো আমি আমার তত্ত্বের লিস্টে অ্যাড করেছি, সাথে কিছু আউটফিটস আছে যেগুলো আমি আমার মানে বিয়ের দিনকের রিচুয়ালস যেগুলো হবে সেগুলোতে আমি পরবো। তো চলো, সেগুলো কয়েকটা আছে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আগের ব্লগে দেখাতে পারিনি, তার কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যেত, লেন্থি হয়ে যেত, সেই জন্য। তো তাই ভাবলাম যে আজকের এই ব্লগটার মধ্যে তোমাদের সাথে এই জিনিসগুলোকে শেয়ার করি, দেখে নাও একবার। তো গত ব্লগটায়, মানে আমার শাড়ির ব্লগটায় যারা যারা দেখোনি, সেটা আমি আমার এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। তো আমি লাস্ট যে শাড়িটা দেখিয়েছিলাম, যেটা আমি বলেছিলাম অন দি ওয়ে কাশ্মীর থেকে আসছে, তো সেই শাড়িটা দেখো আমি হাতে পেয়ে গেছি। তো তাই ভাবলাম এটার একটা ক্লোজ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কেন কি ওটা আমি শেয়ার করছিলাম শুধুমাত্র ফটো দিয়ে, ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এই দেখো সেই শাড়িটা, যেটা আমি কাশ্মীর থেকে আর কি আনিয়েছি, একদম জাম কালারের, মানে পার্পেল বা ভায়োলেট বলতে পারো কালারটা, ভীষণ সুন্দর এসছে। আর ওভারঅল শাড়িটার মানে পাড়ের পোর্শনে মানে খুব চওড়া চওড়া করে কাজ করা, এমনকি ব্লাউজটাতে পুরো কাশ্মীরি এমব্রয়ডারি স্টিচ করা। শাড়িটা, গোটা শাড়িটা এরকম সুতোর কাজ, থ্রেড ওয়ার্ক আছে। আর শাড়িটা না জর্জেট শাড়ি, বাট এমনি নর্মালি জর্জেট দেখবে ভীষণ গরম হয়। আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমাদের এখানে যে লেভেলের গরম, কাশ্মীরের সাথে কলকাতার তুলনা করলে তো চলবে না। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে যদি খারাপ হয় কী হবে। তো দেখলাম জর্জেটটা ভীষণ ফাইন, মানে সামারেও পরে আরাম। এটা হচ্ছে আরেকটা শাড়ি। এই শাড়িটা আমার তোমাদের সাথে আগের ব্লগটায় শেয়ার করা হয়নি, তাই এটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই শাড়িটা আমার বেসিক্যালি উড়িষ্যা স্টেটের, মানে যেটাকে বলতে পারি সম্বলপুরি সিল্ক শাড়ি, যেগুলো পুরীতে একদম খুব ট্র্যাডিশনাল আর ফেমাস শাড়ি। আমি আগেই বলেছিলাম যে আমি প্রত্যেকটা স্টেটের শাড়ি আমি নেবার চেষ্টা করছি আমার তত্ত্বের জন্য, বিয়ের জন্য। তো এইটা পুরীর থেকে আনা উড়িষ্যার স্টেটের শাড়ি, সম্বলপুরি সিল্ক, সবাই তোমরা জানো। আর এই সিল্কের কোয়ালিটিটা জাস্ট অসাধারণ। এই শাড়িটার প্রাইস নিয়েছিল 7000। লাস্টবার যখন পুরী গেছিলাম তো তখন এই শাড়িটা তখন কিনে এনেছিলাম আর কি।
তো তোমাদের সাথে সেইটার ব্লগও শেয়ার করা ছিল, কিন্তু দোকানে গিয়ে যখন কিনছি আমি শাড়িটা, তো এই হচ্ছে সেই শাড়িটা। পাড়টা দেখো পুরো ব্রাউন, মানে ব্রাউন না, মেরুনের সাথে রেডের কম্বিনেশন, আর গোটা শাড়িটা কিন্তু পুরো তুতে কালার, মানে কোবাল্ট ব্লু যেটাকে বলতে পারো। আর তার সাথে সম্বলপুরীর এরকম ডিজাইন, এটা তো দেখেই, এরকম শাড়ি দেখলেই বোঝা যায় যে এগুলো ওড়িশা স্টেটের সম্বলপুরি সিল্ক আর কি, একদম সিল্ক মার্কড শাড়ি। কিন্তু এটা কিন্তু কোনো এমনি জালি, মানে উল্টো পাল্টা সিল্ক নয়, এটা কিন্তু একদম সিল্ক মার্কড করা শাড়ি, মানে যেটা আমি পুরীর উড়িষ্যার সন্তুজ থেকে কিনেছিলাম। আর এইটার সাথে এই ব্লাউজটা আমি ম্যাচিং করেছি, ব্লাউজটাও বলতে পারো নতুনই, ব্লাউজটা ম্যাচিং করেছি। তো ব্লাউজটা আমার কাছে ছিল, যেহেতু আমি ভাবলাম যে এই শাড়িটার সাথে যখন ম্যাচিং হয়েই যাচ্ছে, আমার আলাদা করে ব্লাউজ বানানোর তো কোনো আর প্রয়োজনই পড়বে না। তো এই ব্লাউজটার সাথে শাড়িটা যখন পুরো ম্যাচিং, তো এই জন্য ব্লাউজটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আচ্ছা, এটা আরেকটা পিওর সিল্ক। তোমরা ভাবতে বুঝতেই পারছো যে বেশিরভাগই সব আমি সিল্ক ভ্যারাইটি রেখেছি, অন্য কোনো শাড়ি মানে খুব কমই আছে এরকম জর্জেট, অর্গ্যানজা, এগুলো আমি রেখেছি। তো এটা হচ্ছে আমাদের নর্মাল পিওর সিল্ক, যেটা কলকাতার হয়। এটা আমি একটা কিনেছি, তার কারণ এইটা না আমার নর্মালি ওই কিছু যদি রিচুয়ালস থাকে, যেমন হচ্ছে সকালবেলার ওই দধি মঙ্গল বা আইবুড়ো ভাত এরকম কিছুতে আমি পরবো শাড়িটা, তো তার জন্য এই শাড়িটাকে আমি আমার লিস্টে রেখেছি। তবে এটা আমি তত্ত্ব নেব না, এটা আমি পরবো বলেই আমি এই শাড়িটা কিনেছি। আর এটার শাড়ির সাথে আমার ব্লাউজও কেনা, বাট ব্লাউজটা কোনো বানানো নেই, মানে ব্লাউজটা নর্মালি আর কি মেরুন কালারের, কোনো কাস্টমাইজ করা ব্লাউজ আমি এটাতে পরছি না, নর্মাল ব্লাউজ পরছি। সবসময় না কাস্টমাইজ করা একদম জাঁকজমক মার্কা ব্লাউজ সবসময় ভালো লাগে না, কিছু কিছু সময় দেখবে সিম্পল ব্লাউজ পরতেও কিন্তু ভালো লাগে কিছু কিছু ভালো শাড়ির সাথে। তো তাই ভাবলাম এই শাড়িটার সাথে ব্লাউজ একদম সিম্পলের ওপর রাখারই চেষ্টা করি। তো তাই এটা গেল আরেকটা শাড়ি। এবার দেখাই, এটা হচ্ছে মনে পড়ে আগের ব্লগটা যারা যারা তোমরা দেখেছো তারা বুঝতে পারবে, আমার যে বিয়ের বেনারসিটা, সেই বেনারসিটার সাথে না আমি যখন বেনারসিটা আনাই, আমাকে এটা একটা মাথার ওড়না দিয়েছে। বাট আমাদের মাথার ওড়না তো এরকম চলে না, যেহেতু আমাদের মাথার ওড়নাটা একটু অন্যরকম হয়, মানে নেটের হয়। তবে এইটা একদম বেনারসি কাপড়েরই ওড়না, তবে এটা মাথায় হবে না, কেন কি এটা পুরো গায়ের ওড়নার মতন, সালোয়ারের সাথে ম্যাচিং হবে। তো তাই জন্য এই ওড়নাটাকে আমি সালোয়ার স্যুটের সাথে পরবো বলে এই ওড়নাটাকে আমি কম্বাইন করেছি। আর এখানে এই ওড়নাতে দেখছো না গ্রিন গ্রিন কালারের বুটি বুটি টাইপ করা, তো এই সেম গ্রিন কালারের যে বুটিটা দেখতে পাচ্ছ, এরকম সেম গ্রিন কালারের একটা আমি বেনারসি শাড়ির একটা আমি সালোয়ার স্যুট বানাতে দিয়েছি। তো স্যুটটা আমার টেইলার দিদির কাছে দেওয়া আছে, এখন অবধি ওটা আসেনি, আসলে পরে আমি যখন ব্লাউজের ডিজাইন শো করব তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আরেকটা লেহেঙ্গা বলতে পারো, বাট নট দ্যাট টাইপ অফ লেহেঙ্গা কি যেগুলো খুব বিশাল দামি টাইপস, এটা কিন্তু আমার বানানো লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা আমি বেসিক্যালি বানিয়েছি মায়েরই শাড়ি দিয়ে, মায়ের একটা বোমকাই সিল্ক ছিল, তো সেই সিল্ক শাড়িটা মা পরে না, তো শাড়িটা তো দেখো এত ভালো শাড়ি মা পরে না, ফেলে দেবার মতনও তো না না, তো তাই বললাম যে কেননা যদি এইটা দিয়ে একটা সুন্দর আউটফিট আমার বানানো যায়। তো তাই আমি এই লেহেঙ্গাটাকে পরছি আমার মেহেন্দি রসমের দিন, মানে আইবুড়ো ভাতের দিনই আর কি মেহেন্দি রসম করার প্ল্যানিং এখনো অবধি তো আছে, এখন জানি না কি হবে। তো সেই মেহেন্দি রসমের যে সেরেমনিটা থাকবে সেই দিনকে আমি লেহেঙ্গাটা পরবো। হ্যাঁ, অবশ্যই এটার সাথে আমি একটা কন্ট্রাস্ট করে আমি একটা ওড়না নেবার চেষ্টা করব। আর এই হচ্ছে লেহেঙ্গার ব্লাউজটা। তো তোমরা দেখে জানিও, কমেন্ট করো যে কেমন হয়েছে আমার এই সিম্পল সা সিল্কের লেহেঙ্গাটা। তো তোমরা ভাবতেই পারো লেহেঙ্গা কিনেছে সেটাও সিল্ক। হ্যাঁ, যেহেতু আমি একটু সিল্ক প্রেমী, বারবারই একটাই কথা বলছি, তাই জন্য আমার সব কিছুই আমি একটু সিল্কের ওপরেই প্রেফার করি পরার। তো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, তোমাদের সাথে যতটা সম্ভব আমি সব কিছু কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। আর মোটামুটি এই আমার হয়ে গেছে এবার আমার বিয়ের সমস্ত কেনাকাটা বলো কিংবা আমি কি কি আউটফিটস পরবো সেইগুলো। তো চলো তোমাদের সাথে যা যা শেয়ার করার ছিল, আমার ওয়েডিং আউটফিটস বলো, আমার ওয়েডিং শাড়ি বলো, সমস্ত কিছু তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর এটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাশ্মীর, মানে যেটা আমার শাড়িটা যেটা র্যাপ করে এসছে, ওরা না কিছু অ্যাডভার্টাইজিংয়ের জন্য, মানে আমি যাতে দেখি আরও ওদের কিছু সালোয়ার আছে, স্যুট আছে একদম কাশ্মীরি স্টাইলের, তো সেই কিছু কিছু আর কি আমাকে পাঠিয়েছে এই পেপারটার মধ্যে। তো চলো আজকের ব্লগটা তো তোমাদেরকে সবটাই যা যা ছিল শেয়ার করার মতন শেয়ার করে দিলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, পাশে থাকো। নতুন নতুন আরও ব্লগ আসতে চলেছে, তার জন্য স্টে টিউনড।